মুরাইয়ের রাজনৈতিক অর্থনীতি বুঝতে গেলে শুধু কিছু সংখ্যা দেখলেই তো হবে না, তাই না? তথ্যের গভীরে ডুব দিতে হবে, মানুষের আসল কথাটা শুনতে হবে। তো চলুন আজ আমরা মুরাইকে নিয়ে একটা গভীর বিশ্লেষণ করি। এটা শুধু ভোটের হার জিতের গল্প নয়, বরং কিভাবে সুশাসন আনা যায় তার একটা নকশা খোঁজার চেষ্টা। দেখুন, এই বিশ্লেষণটা কিন্তু কোনো দলের জেতা বা হারা নিয়ে একদমই নয়। আসল উদ্দেশ্যটা হল ডেটা বা তথ্যের মধ্যে দিয়ে মুরারিয়ের মানুষের মনের কথা বোঝা, তাদের আসল চাহিদাটা কি, কোথায় তাদের হতাশা, আর তারা ঠিক কি চাইছে। তাহলে চলুন সবার আগে মুরাউইয়ের মাটিতে পা রাখা যাক, মানে ওখানকার আর্থসামাজিক অবস্থাটা একটু খুঁটিয়ে দেখি। সেখানকার মানুষজন ঠিক কিভাবে জীবন কাটান, বাস্তব ছবিটা আসলে কি। 2011 সালের সেন্সাস যদি আমরা দেখি, তাহলে দেখা যাচ্ছে যে এই নির্বাচনী এলাকার প্রায় 65% মানুষই মুসলিম সম্প্রদায়ের। এখন যে কোনো রাজনৈতিক বা সামাজিক বিশ্লেষণ করতে গেলে এই তথ্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর যদি গ্রামীণ দারিদ্র্যের দিকে তাকাই, ছবিটা কিন্তু বেশ চিন্তার। যেমন ধরুন মুরারি 2 ব্লক, কিছু কিছু জায়গায় প্রায় 78% পরিবার দারিদ্র্য সীমার নিচে বাস করে। ভাবুন একবার, এটা শুধু একটা পার্সেন্টেজ নয়, এর পেছনে রয়েছে হাজার হাজার পরিবারের রোজকার লড়াইয়ের গল্প। এখানকার অর্থনীতি তো মূলত কৃষির উপরেই নির্ভরশীল, কিন্তু কৃষকদের অবস্থাটা একবার দেখুন। সরকার ধানের জন্য সহায়ক মূল্য ঠিক করেছে কুইন্টাল প্রতি 1080 টাকা, আর কৃষকরা হাতে পাচ্ছেন কত? মেরে কেটে 800 টাকা। এই যে একটা বিশাল ফারাক, এটাই কিন্তু এখানকার কৃষি সংকটের আসল চেহারাটা দেখিয়ে দেয়। এই টেবিলটা দেখুন, মুরারোয়ের উন্নয়নের অভাবটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। একদিকে 34 নম্বর জাতীয় সড়কের যা হাল, অন্যদিকে দুর্বল নদীবাঁধ, আর তার উপর ব্যাপক বেকারত্ব। সব মিলিয়ে মনে হচ্ছে যেন একটা সিস্টেম্যাটিক অবহেলা চলছে বছরের পর বছর। বেশ, তো প্রশ্নটা হলো, এই যে এত সমস্যা, এই যে আর্থসামাজিক বাস্তবতা, এটা ভোটের বাক্সে কিভাবে ছাপ ফেলছে? চলুন এবার একটু ভোটের ফলাফলগুলো ঘেঁটে দেখি, বোঝার চেষ্টা করি মানুষ কি রায় দিচ্ছে। বিধানসভা নির্বাচনের দিকে যদি তাকাই, একটা বিরাট পরিবর্তন কিন্তু চোখে পড়বে। 2016 থেকে 2021-এর মধ্যে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার প্রায় 20% বেড়ে 67.2% পৌঁছে গেছে। আবার দেখুন, একই সময়ে বিজেপির ভোটও কিন্তু 2.7% থেকে লাফিয়ে 22.1% হয়েছে। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ক্ষমতাসীন দল তাদের শক্তি আরও বাড়িয়েছে। কিন্তু লোকসভা নির্বাচনের ছবিটা আবার বেশ জটিল। 2019-এর সঙ্গে 2024-এর তুলনা করলে বিজেপির ভোট শেয়ার কিছুটা কমেছে, কিন্তু অন্যদিকে কংগ্রেসের ভোট 5.2% থেকে বেড়ে প্রায় 15% ছুঁয়েছে। এর মানেটা কি? এর মানে হল বিরোধী ভোটটা ভাগ হয়ে যাচ্ছে, আর কংগ্রেস আবার একটু একটু করে জমি ফিরে পাচ্ছে। এই যে ডোনাট চার্টটা দেখছেন, এটা 2021-এর বিধানসভা ভোটের একটা পরিষ্কার ছবি। দেখুন, 67.2% ভোট পেয়ে ক্ষমতাসীন দল তাদের একছত্র ক্ষমতা প্রতিষ্ঠা করেছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু বিরোধী দলগুলোর ভোট যদি একসঙ্গে যোগ করা হয়, সেটাও কিন্তু ভবিষ্যতের রাজনীতির জন্য একটা বড় ইঙ্গিত। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? স্থানীয় স্তরে একটা দলের পক্ষে জোরালো সমর্থন আছে ঠিকই, কিন্তু জাতীয় স্তরের ভোটে সেই ভোটাররাই আবার অন্যরকম ভাবছেন। ভোটটা ভাগ হয়ে যাচ্ছে। তার মানে ভোটাররা রাজ্য আর কেন্দ্রের নির্বাচনকে আলাদা চোখে দেখছেন। যে কোনো রাজনৈতিক দলের স্ট্র্যাটেজি বানানোর জন্য এই ব্যাপারটা বোঝা কিন্তু খুব জরুরি। এই যে এত সংখ্যা, এত ডেটা আমরা দেখছি, এগুলো বিশ্লেষণ করার সময় একটা খুব জরুরি কথা আমাদের মনে রাখতে হবে। সেটা হলো গণতন্ত্রের একটা মূল ভিত্তি, তথ্য জেনে বুঝে দায়িত্বের সঙ্গে নিজের মত প্রকাশ করা। এটাই একজন ভোটারের মর্যাদা। প্রতিটা ভোট শুধু একটা নম্বর নয়, এটা একটা মানুষের কণ্ঠস্বর, আর সেই কণ্ঠস্বরকে সম্মান করা উচিত। আচ্ছা, তো এই যে ভোটের প্যাটার্নটা আমরা দেখলাম, এর পেছনের আসল কারণটা কি? চলুন এবার গভীরে গিয়ে দেখি ক্ষমতাসীন দলের কাজ আর সাধারণ মানুষের অনুভূতির মধ্যে সম্পর্কটা ঠিক কোথায়। তাহলে আমরা বুঝতে পারব কোথায় অভিযোগ জমে আছে আর কোথায় সুযোগ তৈরি হচ্ছে। চলুন বর্তমান বিধায়কের একটা সোয়াট অ্যানালিসিস করা যাক, মানে শক্তি, দুর্বলতা, সুযোগ আর ঝুঁকিগুলো কি কি। ছবিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। একদিকে যেমন মজবুত ক্যাডার নেটওয়ার্ক আর ওয়েলফেয়ার স্কিমগুলো তাদের শক্তি, তেমনি অন্যদিকে উন্নয়নের অভাব আর দুর্নীতির অভিযোগগুলো বড় দুর্বলতা। আর সবচেয়ে বড় ঝুঁকি, ওই যে প্রতিষ্ঠান বিরোধিতা আর বিরোধী ভোটের বেড়ে যাওয়াটা। এই লিস্টটা একবার দেখুন। এগুলো হলো ভোটারদের প্রতিদিনের সমস্যা: ভাঙা নদীবাঁধ, রেশনের খারাপ চাল, গর্তে ভরা রাস্তা, গ্রামে যখন তখন কারেন্ট চলে যাওয়া, অসুরক্ষিত রেল ক্রসিং।
এই সব আপাত দৃষ্টিতে ছোট ছোট সমস্যাগুলোই কিন্তু মানুষের মনে দিনের পর দিন খুব জমা করে। এই যে আমরা বারবার অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধিতার কথা বলছি, এটা আসলে কি? সহজ কথায় এটা হলো বর্তমান সরকার বা এমএলএর ওপর মানুষের জমে থাকা অসন্তোষ। কেন হয় এটা? খারাপ কাজ, দুর্নীতি বা দেওয়া কথা না রাখার জন্য। আর এটাই কিন্তু ক্ষমতাসীনদের জন্য বিরাট বড় থ্রেট, আর বিরোধীদের জন্য বিরাট বড় সুযোগ। আসল সমস্যার গোড়াটা কিন্তু এখানেই। দেখুন, ওয়েলফেয়ার স্কিম দিয়ে হয়তো কিছুদিনের জন্য ভোট পাওয়া যায়, কিন্তু রাস্তাঘাট, চাকরি, এই ধরনের আসল উন্নয়ন যদি না হয়, তাহলে মানুষের মনে একটা বিশ্বাসের ঘাটতি তৈরি হয়। আর এই বিশ্বাসের ঘাটতিটাই কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের জামিন তৈরি করে দেয়। বেশ, সমস্যা তো অনেক চিহ্নিত করা হলো, এবার তো সমাধানের কথা ভাবতে হবে। এই যে এতগুলো সমস্যা, এগুলো সামলানোর জন্য একটা ঠিকঠাক কার্যকরী প্ল্যান কিভাবে বানানো যেতে পারে? এখানে আমরা একটা চতুর্মুখী কৌশলের কথা বলছি। 4টে দিক। 1. দুর্নীতি আর দুর্বল প্রশাসনের বিরুদ্ধে সরাসরি আক্রমণ। 2. আইনশৃঙ্খলা আর লাগাতার উন্নয়নের প্রতিশ্রুতি। 3. নতুন প্রজন্মের জন্য টেকনোলজি নির্ভর সমাধান আর স্কিল ট্রেনিংয়ের ব্যবস্থা। আর 4. নারী সুরক্ষা এবং এলাকার সাংস্কৃতিক পরিচয়ের ওপর ফোকাস করা। তবে হ্যাঁ, স্ট্র্যাটেজি শুধু মুখে বললে বা কাগজে লিখলে তো হবে না। এগুলোকে এমন প্রতিশ্রুতিতে পরিণত করতে হবে যা মাপা যায়। মানুষকে একদম পরিষ্কার করে বলতে হবে যে তাদের জন্য ঠিক কি কি করা হবে। যেমন ধরুন, বলা হলো যে 34 নম্বর জাতীয় সড়কের বাইপাস আর মেরামতের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হবে। এটা একটা নির্দিষ্ট প্রতিশ্রুতি, আর এটা সরাসরি ভোটারদের একটা বড় সমস্যার সমাধান করছে। কিংবা পাইকারি একটা অ্যাগ্রো প্রসেসিং পার্ট তৈরি করে 5,000-এর বেশি নতুন চাকরি তৈরির টার্গেট নেওয়া হলো। এটাও কিন্তু বেকারত্ব সমস্যা সমাধানের একটা নক্কর পদক্ষেপ। বা ধরুন, জল জীবন মিশনের আওতায় 2024 সালের মধ্যে প্রত্যেক বাড়িতে পাইপের মাধ্যমে জল পৌঁছে দেওয়ার অঙ্গীকার। এইগুলোই হলো আসল প্রতিশ্রুতি, যা মানুষের জীবনে সরাসরি বদল আনে। এই টেবিলটা খুব গুরুত্বপূর্ণ। এটা দেখাচ্ছে যে বড় বড় স্ট্র্যাটেজিকে কিভাবে রোজকার কাজের মধ্যে ভেঙে নিতে হয়। যেমন দুর্নীতির ইস্যু তুলে ধরাটা একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত। এর লক্ষ্য হল বিপক্ষের বিশ্বাসযোগ্যতায় আঘাত করা। আর অন্যদিকে বুথ কমিটি মজবুত করাটা একটা অপারেশনাল কাজ, যেটা নিশ্চিত করে যে মাঠের লড়াইতে স্ট্র্যাটেজিটা যেন ঠিকঠাক কাজে লাগে। তো শেষ পর্যন্ত এই যে এত ডেটা, এত বিশ্লেষণ, এর আসল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, মানুষের জীবনযাত্রার মান আরও ভালো করা আর গণতন্ত্রের মূল্যবোধকে রক্ষা করা। প্রার্থী বাছার সময় একটা জিনিস খুব জরুরি, যাকে আমরা বলছি লোকাল ইনসাইডার কোশেন্ট। এর মানে কি? মানে হলো, প্রার্থী কি সত্যি এলাকার মানুষ? তিনি কি স্থানীয়দের সঙ্গে ভালোভাবে মেশেন, তাদের সমস্যাগুলো মন থেকে বোঝেন? বিশ্বাস তৈরি করতে আর বাইরের লোক বা বহিরাগত এই অভিযোগটা এড়ানোর জন্য এটা কিন্তু অপরিহার্য। আর এখানেই আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নীতির কথাটা আসে। মনে রাখতে হবে, গণতন্ত্রে প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত তথ্যের একটা সম্মান আছে। ডেটা অ্যানালিসিস নিঃসন্দেহে খুব শক্তিশালী একটা টুল, কিন্তু ভারতের যে ডিপিটিপি আইন রয়েছে, সেই আইনি আর নৈতিক সীমার মধ্যে থেকেই মানুষের প্রাইভেসি আর সম্মতি যে সম্মান দিয়েই কাজটা করতে হবে। শেষ করার আগে একটা কথা বলি, রাজনৈতিক ডেটার আসল উদ্দেশ্য কিন্তু শুধু ভোটে জেতা নয়। এর আসল উদ্দেশ্য হল একটা ন্যায্য, একটা ভালো শাসনের ভিত তৈরি করা। তাই এই কাজটা শুধু রাজনৈতিক জয়ের হাতিয়ার নয়, এটা আসলে জনসেবার একটা মাধ্যম। আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই আপনাদের জন্য। যখন ডেটা আর ডেমোক্রেসি একসাথে মেশে, তখন শেষ পর্যন্ত কার লাভ হয়, কার সেবা করা হয়? এই প্রশ্নটা আমাদের সবাইকে ভাবতে সাহায্য করবে যে রাজনৈতিক কৌশল আর সাধারণ মানুষের ভালোর মধ্যে সম্পর্কটা ঠিক কী হওয়া উচিত। আপনি যদি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন। mgr@blueprintstrategies.ai এই ইমেল আইডিতে, অথবা ফোন করুন 08042041662 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।